अनाथेषु तथार्थेषु सर्वदा शिवपूजकम् नमामि निर्मलं शक्यम् अखण्डानन्दस्वामिनम्। स्वामी अखण्डानंद जी আর পরিব্রাজক জীবন তিব্বত হিমালয় ছেড়ে এখন কাশ্মীরে। নরেন্দ্রনাথের পত্রে বাল পরিব্রাজক গঙ্গাধর জানলেন তিনি গাজীপুরে অওহারী বাবার দর্শনে এসেছেন। গঙ্গাধরকে কখনো শাসনের সুরে লিখছেন, তুমি ভ্রমণ ত্যাগ করিয়া এক জায়গায় বসিয়া পড়ো। কখনো বা স্নেহের সুরে লিখেছেন, তোমার পত্রে হিমালয়ের বর্ণনা পড়িয়া আমার হিমালয় ভ্রমণের বাসনা হইতেছে। তুমি সব পথঘাট জানো, তোমার সঙ্গে হিমালয় ভ্রমণ করব ও একসঙ্গে কোথাও তপস্যা করব। অতএব তুমি আমার সঙ্গে গাজীপুরে মিলিত হও। তোমাকে কতদিন দেখি নাই ইত্যাদি। এইসব আদেশ ও অনুরোধ পত্র পেয়ে গঙ্গাধরকে তার মধ্য এশিয়া যাবার সংকল্প পরিত্যাগ করতে হয়। নজরবন্দি অবস্থায় গঙ্গাধরকে থানা কর্তৃপক্ষ কয়েকটি প্রশ্ন করেন। এই কেন তিব্বতে গিয়েছিলে, তিব্বতী ভাষা কিভাবে শিখলে, লামারা তোমায় এত শ্রদ্ধা করে কেন? সকল প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিয়ে শেষ প্রশ্নের উত্তরে গঙ্গাধর বললেন, লামারা কেন আমায় শ্রদ্ধা করেন সে কথা লামাদের জিজ্ঞাসা করো। ইতিমধ্যেই যথাসময়ে রেসিডেন্ট তার নিজবেট কাশ্মীরে ফিরে আসলেন। গঙ্গাধর তার সাথে দেখা করেন। রেসিডেন্ট তাকে বললেন, আপনার ভ্রমণের রাজনৈতিক উদ্দেশ্য যে নেই তা আমি পত্রযোগে কলকাতা ও কাশী থেকে জেনেছি। আপনি এখন স্বাধীন, কলকাতা ফিরে যেতে পারেন, অথবা ইচ্ছা যদি করেন তো গভর্নমেন্টের তরফ থেকে আপনাকে তিব্বতে দূত করে পাঠাতে পারি। স্থানীয় ব্রিটিশ কর্তৃপক্ষ এই সময় গঙ্গাধরকে জায়গিরদার দিবারও লোভ দেখান। গঙ্গাধর এই সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেন, বলেন, আমি সাধু, ভগবানের নাম করে দিন কাটাই, রাজনৈতিক কোনো কিছু করা আমার দ্বারা হবে না। তখন রেসিডেন্ট সাহেব বলেন, তাহলে তিব্বতের আভ্যন্তরীণ ব্যাপার সম্বন্ধে কিছু লিখে দিন। তাতেও অসম্মত হয়ে গঙ্গাধর বলেন, একটি নিরীহ নিরুপদ্রব স্বাধীন জাতির সর্বনাশ করবার জন্য আমি লেখনী ধারণ করব না। অবশেষে নিজবেট সাহেব ও সরকারি কর্মচারীরা গঙ্গাধরের ভ্রমণ কাহিনী শুনতে চান এবং তাহারই কিছু অংশ লিখে নিয়ে তাকে ছেড়ে দেন। মুক্ত হবার পর তিনি আশুতোষ মিত্রের ভবনে কয়েকদিন কাটাবার জন্য তার দ্বারা আমন্ত্রিত হয়ে তার আমন্ত্রণ গ্রহণ করলেন। সেখানে আশুতোষ মিত্র মহোদয়
মহোদয়ার তাঁর স্ত্রীর অকৃত্রিম স্নেহ যত্নে তিনি তার স্বাস্থ্য ফিরে পান এবং উভয়ের মধ্যে একটা আন্তরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ে ওঠে, যা জীবনব্যাপী স্থায়ী হয়। তিনি তাকে মাতৃজ্ঞানে দেখতেন। এদিকে আর কখনো আসা হবে কিনা ঠিক নাই, এই ভেবে গঙ্গাধর কাশ্মীরের যে তীর্থ, যেমন শির ভবানী, মার্তণ্ড, বেরিনাগ, অনন্তনাগ, এগুলো একে একে ঘুরে দেখতে লাগলেন। কিন্তু অমরনাথ দর্শনের সময় এখন নয় বলে সেটা আর দেখা হলো না। এপ্রিলের শেষ ভাগে রাওয়ালপিন্ডি ও লাহোর হয়ে তিনি শ্রী শ্রী বারাণসী ধামে পৌঁছালেন। বহুদিন পরে প্রমোদাস মিত্র মহাশয়ের সাথে মিলিত হয়ে উভয়ে পরমানন্দে বিভোর হলেন। প্রমোদাস বাবু শুনলেন অপূর্ব হিমালয় ভ্রমণ কাহিনী, আর গঙ্গাধর শুনলেন বরাহনগর মঠের ক্রম উন্নতির কথা। স্বামীজির দর্শনের আশায় কাশী থেকে গাজীপুর গিয়ে গঙ্গাধর শুনলেন তিনি সুরেশ মিত্র মহাশয়ের অসুখের সংবাদ পেয়ে কলকাতায় চলে গেছেন। গঙ্গাধর গাজীপুরে পহাড়ি বাবার শান্তিময় আশ্রমে 2-3 রাত্রি বাস করে কাশীতে প্রমোদাস বাবুকে লিখছেন 1890 সালের মে মাসে। গতকাল পহাড়ি বাবার আশ্রমে ছিলাম, তাঁর বাণী শ্রবণে কৃতার্থ হইয়াছি। তিনি সাক্ষাৎ বিনয়ের মূর্তি, এমন বিনীত ভাব আর কোথাও দেখি নাই। বাবাজি এ দাসের প্রতি বিশেষ কৃপা করিয়াছেন। তাহার দাস ও সরকার ভিন্ন অন্য কোনো সম্ভাষণ নাই। আমাদের নরেন্দ্র স্বামীর বহু প্রশংসা করিলেন। শীতের দেশ হতে হঠাৎ করে গরমের মধ্যে এসে বালক গঙ্গাধর এই সময় সপ্তাহখানেকের জন্য জ্বরে আক্রান্ত হলেন। কিছুটা সুস্থ বোধ করে 1890 খ্রিস্টাব্দের জুন মাসের প্রথম সপ্তাহে তিনি বরাহনগর মঠের অভিমুখে যাত্রা করেন। ডাকবাংলা ডাকগাড়িতে হুগলি পর্যন্ত এসে গঙ্গাধর প্যাসেঞ্জারে উঠে বালি স্টেশনে নামলেন 9 জুন। তার ইচ্ছা গঙ্গা পার হয়ে দক্ষিণেশ্বর দর্শন করে বরাহনগর মঠে পৌঁছাবেন। কিন্তু কর্তব্যপরায়ণ পুলিশ কর্মচারী পরিব্রাজককে আটকে রেখে হাওড়ায় নিয়ে চললেন। সেখানে থানায় আবার তাকে জিজ্ঞাসাবাদ, আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, সকল প্রশ্নের যথাযথ উত্তর পেলে তারপর একজন পুলিশ কর্মচারী গঙ্গাধরকে বরাহনগর মঠে নিয়ে এসে মঠের নেতা নরেন্দ্রনাথকে বললেন, আপনি দয়া করে লিখে দিন যে ইনি আপনাদেরই একজন গুরু ভাই ইত্যাদি। স্বামী শিবানন্দজি মহারাজ কলম ধরেই বসে আছেন। স্বামীজি বলিবা মাত্র তিনি লিখতে আরম্ভ করবেন। এমন সময় স্বামীজি কাগজখানা ছিনিয়ে নিয়ে তেজোদ্দীপ্ত কণ্ঠে বললেন, লিখে দেবো আবার কি? আর
তীব্র ভ্রুকুটি দেখে বেগতিক বুঝে কর্মচারীটি চলে গেল। স্বামীজি তৎক্ষণাৎ কাশ্মীরের রেসিডেন্টকে একখানি পত্র দিলেন। সাধু সন্ন্যাসীদের প্রতি এরূপ অত্যাচার হইলে আমরা বাধ্য হইয়া ব্রিটিশ সাম্রাজ্যের বাহিরে কোথাও কলোনি করিব। আমরা সাধু সন্ন্যাসী, ধর্মই আমাদের জীবন, যাহাতে ভবিষ্যতে এরূপ অত্যাচার না হয় তাহার বিহিত করিবেন। কয়েকদিন পর কাশ্মীরের রেসিডেন্ট কলিকাতায় পুলিশ বিভাগে লিখলেন, গঙ্গাধর বাবাকে আমরা জানি, তিনি সাধু, কোনরূপ রাজনৈতিক আন্দোলনে জড়িত নন, তাহাকে সন্দেহ করিবার কোনো কারণ নাই। এরপর হতে পুলিশ আর কিছু করে নাই। সুদীর্ঘ 3.5 বৎসর পরে গঙ্গাধর অবশেষে প্রাণাধিক স্বামীজি ও গুরু ভ্রাতাগণের সাথে সান্নিধ্য লাভ করে বরাহনগর মঠে মিলিত হলেন। গঙ্গাধরকে পেয়েও স্বামীজি কখনো আদর করে গ্যাঞ্জেস বলে সস্নেহে সম্ভাষণ করতেন, কখনো বা বরফানি বাবা বলেও ডাকতেন, কখনো তরওয়াল কা মাফিক নাকওয়ালা সাধু কাহা সে আয়া রে বলে আদর করে। এইভাবে বিমল আনন্দে দিন কাটতে লাগে। সকলে গঙ্গাধরের মুখে হিমালয়ের ভ্রমণ, তিব্বতের কাহিনী, শ্রীনগরের কাহিনী শুনে আনন্দিত হলেন। গঙ্গাধরও মঠের একটা স্থায়ী রূপ দেখে তৃপ্তি লাভ করলেন। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।